দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি যারা রয়েছেন দেশে কিংবা প্রবাসে। আজকের আয়োজন ভিন্ন মাত্রায়। দর্শক, ভিন্ন মাত্রায় সাম্প্রতিক নানা প্রসঙ্গের আমরা বিশ্লেষণমূলক আলোচনা শুনি। আজকে আমরা শিরোনাম রেখেছি আলোচনার হাম হাওর বাণিজ্য চুক্তি ও রাজনীতির উপসর্গ। দর্শক, এই বিষয়ে আমরা কথা বলবো। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলতে চাই এবং এই যে হাওর যে ধান ডুবছে, কৃষকের যে হাহাকার এবং শিশুরা হামে মৃত্যুবরণ করছে, আসলে করণীয় কি, কতটা আমরা এতে গুরুত্ব দিচ্ছি, কেন এমন জায়গায় এলো, সব কিছু নিয়ে আমরা কথা বলবো। আলোচনার শেষ অবধি আমাদের সাথে থাকবেন সে প্রত্যাশা করছি। আর আজকে আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মহিউদ্দিন খান মোহন, সিনিয়র সাংবাদিক, রয়েছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের দুজনকে স্বাগত জানাই আজকের আয়োজনে। শুরু করব মহিউদ্দিন খান মোহন আপনাকে দিয়ে, যে আমরা একটু জনজীবনের সংকটগুলো নিয়ে কথা বলি। অনেক রাজনীতির বিষয়ে বিতর্ক হয়েছে, টেবিলে আলোচনা হয়েছে, কিন্তু আমরা দেখছি যে শিশুরা মারা যাচ্ছে এবং হামের মতো একটি রোগে, হাম এবং হামের উপসর্গের রোগে। আজকে পত্রিকায় খবর পেয়েছে অন্তপক্ষে 17 জন শিশু মারা গেছে। আমি যখন এখানে আসি তখন সর্বশেষ আপডেট দেখছিলাম যে 3 ঘন্টা 4 ঘন্টার আগে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, বিশেষত আপনি কক্সবাজারে 39 জন শিশু ভর্তি হয়েছে এবং 2 জন মারা গেছে 4 ঘন্টা আগে। এরকম জামালপুরের শিশু মৃত্যু ঘটনা ঘটেছে, এরকম কিশোরগঞ্জে, বিভিন্ন জায়গায়। এবং অনেকে মনে করছেন যে এটি আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। একসময় হাম বাংলাদেশ থেকে উধাও হয়ে গিয়েছিল, এক ধরনের টিকার কার্যক্রমে বাংলাদেশের আমরা সফলতাও দেখেছি। ডক্টর ইউনূস হামের টিকা নেননি, এই বিতর্কটি আছে, কিন্তু ইউনূস সাহেব তো চলে গেছেন আরও বেশ কিছুদিন। এখন বর্তমান সরকার তিনি কি করছেন বা কিভাবে এটা মোকাবেলা করছেন, খুব গুরুত্বের সাথে নিচ্ছেন কিনা, কি মনে হয় আপনার? ধন্যবাদ। আসলে হাম কিন্তু আগেও ছিল, আমরা ছোটোবেলায় দেখেছি অনেকের হাম তো আমাদের হয়েছে। হাম যে এত বড় মারাত্মক মানে জীবন ঘাতী রোগ, এটা কিন্তু এবারের মতো আগে কখনো প্রকাশ পায়নি। শিশুদেরই হাম হয়, বড়দের হয় না। শিশুদের হাম হয়, তো হামে শিশুরা অতীতে মারা যেত না, আমি দেখিনি মারা গেছে এরকম। তো এবার দেখলাম, মানে আপনার ছোটবেলার সময় কথা বলছেন যে সেই সময় হয়তো সেই সময় শিশু মৃত্যুর হার তো অনেক বেশি ছিল, নানা অজানা কারণে মারা যেত, আমরা একটু সেটি জানতাম না, পরিসীমান রাখতাম না। এখন কথা হলো যে হামের টিকা আবিষ্কার হয়েছে পৃথিবীতে, বাংলাদেশেও ছিল। 6টা টিকা দেওয়া হয় বাচ্চাদের, সাধারণত আপনার ওই হুপিং কাশি, ডিপথেরিয়া, হাম, ধনুষ্টঙ্কার, হ্যাঁ এগুলো। এটা একটা কর্মসূচি আছে ইপিআই, সেটা কন্টিনিউ করবে যে কোনো গভর্নমেন্ট, কারণ এই ব্যাপারে তো আর কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কাজ করার কথা না, যে এটা আওয়ামী লীগ দিয়ে গেছে আমি দেবো না। ফ্যাসিস্ট আমলের কর্মসূচি, আর কর্মসূচিটা ফ্যাসিস্ট না, এই কর্মসূচিটা তো অন্তত ফ্যাসিস্ট কর্মসূচি ছিল না। তো ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তী সরকার সকলের অন্তরের ভিতরে ঢুকে গেলেন, কিন্তু হামের বিষয়টা তাদের অন্তরে কেন জায়গা পেল না, এটা আমার একটা বড় প্রশ্ন। তাহলে ওনারা কী করলেন? কেন ওনারা 18 মাস সময় নষ্ট করলেন বাংলাদেশের মানুষের? কেন সাথে সাথে নির্বাচন দিয়ে বিদায় হলেন না? রাজনৈতিক সরকারগুলো এইসব বিষয়ে টেক কেয়ার করে বেশি, কারণ রাজনৈতিক সরকারের জবাবদিহির একটা জায়গা হলো নির্বাচনের সময়ে। তাদের একটা নির্বাচন ভীতির, শিক্ষার্থীদের যেমন পরীক্ষা একটা ভীতি থাকে, পরীক্ষার জন্য পড়তে হবে, আর রাজনৈতিক সরকারগুলোর নির্বাচনের একটা পরীক্ষা পাশ করতে হবে, এই জন্য জনকল্যাণে কিছু কাজ করতে হয়। কিন্তু অন্তর্বর্তী সরকারের মতো অনির্বাচিত সরকারের কোনো জবাবদিহি থাকে না, তারা জবাবদিহিটা করে না, যার ফলে হামের ব্যাপারটা তারা খেয়ালই করেন নাই। এখন ডক্টর ইউনূস সাহেব তো দেশ থেকে চলে গেছেন, ফিরবেন কিনা জানি না, তাকে ধরা ছোঁয়া যাবে কিনা তাও জানি না, কিন্তু নূরজাহান বেগম তো দেশে আছে, স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, তাকে তো কিন্তু অন্তত কাঠগড়ায় দাঁড় করানো যায় যে কেন হামের টিকা দেওয়া হলো না বাচ্চাদের। কি করলেন আপনারা 18 মাসে? 1-2 মাস না, এমন হতো যে 3 মাস ক্ষমতায় ছিল, 3 মাসে দেওয়ার সুযোগ আসে নাই, দিতে পারে নাই। 18 মাস মানে 1.5 বছর আপনি কেন দেবেন না? তাহলে নূরজাহান বেগম যিনি স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, উনি জবাবদিহি করবেন, কেন দিলেন না? করবেন কি রে ভাই? এ বললেই বলবেন যে মোহন সাহেব খুব কড়া কথা বলে, খারাপ কথা বলে। ইউনূস সাহেব বসছেন আমেরিকার এজেন্ট হয়ে, পরিষ্কার।
আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতে করতে ওরা সময় চলে গেছে। সেটা আপনারা এখন জানলেন, মানে না, বিএনপি তাহলে কি এখন জানি। জানলো সেটি? আপনি তো বিএনপি তো নিশ্চয়ই- সমর্থন দিয়েছিল। আপনার ফুটেজ দেখলে আপনি বুঝবেন যে আমি তখনও বলেছি উনি বাংলাদেশ দিয়ে করিডোর দেবেন কাদের, ওই জাতিসংঘে, না মিয়ানমারের মিয়ানমারে, হ্যাঁ জাতিসংঘের ওদেরকে। আচ্ছা, উনি দেওয়া হবে। পোর্ট হস্তান্তর করবেন বিদেশিদের কাছে, উনি নিজে আজম ব্যাপারী লাইসেন্স নেবেন, উনি বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নেবেন। তো উনি আসলে জনকল্যাণের কাজ করবেন কখন? আমরা আসলে এই বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য হলো আমরা আবেগপ্রবণ হয়ে কখনো কখনো খুব খারাপ লোকদেরকে সিলেক্ট করি, কি পয়েন্টে বা ভাইটাল পয়েন্টে সিলেক্ট করি, যেটা খেসারত আমাদেরকে পরে দিতে হয়। এই ডক্টর ইউনূস সাহেবের প্রতি কিন্তু সবারই একটা অগাধ আস্থা ছিল যখন ওনাকে যখন ডেকে আনা হলো ক্ষমতা গ্রহণ করার জন্য। আমি সবাই ভাবছিলাম যে উনি একজন নোবেল লরিয়েট, অত্যন্ত মানুষের কল্যাণে কাজ করেছেন আজীবন, জি। তো উনি হয়তো ভালো একটা কিছু করবেন, কিন্তু করতে পারেন নাই। কিন্তু আজকে এই যে আমি এখনো এই সরকারেরও হাম নিয়ে তেমন কোনো উদ্বেগ দেখতে পাচ্ছি না, কোনো কর্মসূচির কথাও শুনছি না। আমি বলছি না যে তাদেরকে ঢাক ঢোল পিটিয়ে কথা বলতে হবে, বিভিন্ন কমিটিতে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, কিন্তু শুরু হয়েছে, সেটি বেশি প্রচারণা আমরা এটা দেখছি না। প্রচারণা সামাজিক, দরকার, এবং ওটার কিন্তু একটা রেজাল্ট আসতে হবে। জি। রেজাল্ট এখন এই যে বাচ্চাগুলো মারা যাচ্ছে, এই পর্যন্ত কয়েকশো মারা গেল বোধহয়, 317 আজকের হিসেবে। হ্যাঁ। গত 50 দিনে 317 জন শিশু 17 মৃত্যুবরণ মারা করেছে। গেল। তো মানুষ মারা যায়, অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কিন্তু একটা বাচ্চা যখন বিনা চিকিৎসায় মারা যায়, ওষুধ বা ইনজেকশনের অভাবে মারা যায়, সেটা তো ক্ষমা করা যায় না। এই রাষ্ট্র তাকে একটা ওষুধ দিতে পারছে না বা ইনজেকশন দিতে পারছে না। রাষ্ট্রের যারা এখন প্রতিনিধিত্ব করেন, রাষ্ট্রের যারা কাজ করেন, যারা দায়িত্বশীল ব্যক্তি, তাদেরকে জবাবদিহি করতে হবে কেন মারা যাচ্ছে, কেন প্রতিরোধ করা যাচ্ছে না। জি মোহন ভাই, আপনাকে এটা কি এতই কঠিন? ধন্যবাদ। আমরা আসবো আরও এটা নিয়ে একটু কথা বলবো। অ্যাডভোকেট হুমায়রা নূরের একটু বক্তব্য নিতে চাই। অ্যাডভোকেট হুমায়রা নূর, শিশুরা মৃত্যুবরণ করছে, আপনারা এনসিপির বিরোধী দল অবস্থান থেকে এটা নিয়ে কি করছেন? সংসদে তো এটা নিয়ে আলোচনার কোনো প্রস্তাবও তুলতে পারতেন আপনারা। আর যেটি বলা হচ্ছে যে বাঙালিরা আবেগে সিদ্ধান্ত নেয় এবং ভুল সিদ্ধান্ত নেয় মাঝে মধ্যে। ডক্টর ইউনূস আপনাদের মনোনীত প্রধান উপদেষ্টা ছিলেন, খুবই মানে আবেগের জায়গা থেকে আপনি কি কাজ করেছেন? ডক্টর ইউনূস কি বাংলাদেশের ট্রাজিক নায়ক, যে আমরা যাকে একজন নায়ক মনে করেছিলাম, কিন্তু তার ভুলের কারণে ভীষণ ট্র্যাজেডি দেশের মধ্যে নেমে আসছে, আজকে শিশুরা মারা যাচ্ছে? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনি প্রথমে যে কথাটা বললেন যে ডক্টর ইউনূস আমাদের সিলেক্টেড প্রধান উপদেষ্টা, এখানে একটা আসলে কনসেপচুয়াল গ্যাপ আছে। পাবলিক পারসেপশন, কিন্তু পাবলিক পারসেপশন, এক্স্যাক্টলি। কারণ পাবলিক পারসেপশন ম্যাটার করে রাজনীতিতে। বলছি পাবলিক পারসেপশনটা ক্রিয়েট করেছেন খুদ ডক্টর মোহাম্মদ ইউনূস। কিভাবে? উনি সবাইকে বলেছেন যে আমার নিয়োগকর্তা, আমি চাই ওরা রাজনীতি করুক। ধরেন উনি এই কথা বলে কিন্তু আমাদের উপকার করেন নাই। উনি যেটা করেছেন, উনি আমাদেরকে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা ইন্টারভিউতে বলেছেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যে কোনো বিপজ্জনক পরিস্থিতিতে আমাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করা হতো ছাত্র উপদেষ্টাদের, এবং তাদেরকে সামনে রেখে তারা নানান রকম কাজ এগুলো পিছন থেকে তারা করলেও সামনে সমস্ত অপদস্থ হওয়া, অপবাদ নেওয়া, এটা ছাত্র উপদেষ্টাদের ঘাড়ে চাপিয়ে দিতেন। আপনি দেখেন ওই যে 7 কলেজের যেই আন্দোলন শুরু হলো, 7 কলেজকে ইউনিভার্সিটিতে ঘোষণা করতে হবে, সেই আন্দোলনে যে শিক্ষা উপদেষ্টা না গিয়ে পাঠানো হলো কাকে? এই ছাত্র জনতাকে, এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র জনতাদের। কিন্তু ওখানে কি তাদের যাওয়ার কথা ছিল বলেন? আমি জাস্ট শুরুর দিকের ঘটনাটা বললাম, তারপরে পুরো টাইমটাই কিন্তু একই ঘটনাই ঘটেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার বিষয়ে সিদ্ধান্তটা যখন হয়েছে, ওই সময় ওই জায়গায় সমস্ত রাজনৈতিক দলগুলো, অভ্যুত্থানের পরে যারা অভ্যুত্থানের পক্ষের শক্তি ছিলেন, তারা ওখানে উপস্থিত ছিলেন। ওই জায়গায় একসাথে বসে সিদ্ধান্ত হয়েছে, এবং উপদেষ্টা মণ্ডলী কারা হবে সেই সিদ্ধান্তটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের সম্মতিতেই নেওয়া হয়েছে। হ্যাঁ, যেটা খারাপ কাজ হয়েছে, যেটা আমরা চেয়েছিলাম যে এই উপদেষ্টা মণ্ডলী হওয়া উচিত ছিল কেমন, তারা হওয়া উচিত ছিল, যেহেতু তারা অরাজনৈতিক, তারা শুধুমাত্র জনগণকে সার্ভ করবে, তারা পলিটিক্যাল পারপাস সার্ভ করবে না, তাই না? কিন্তু
এই যে বললাম প্রথম কথাটা যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করেছে, উনি আমাদের ব্যাপারে ভালো কথা বলেছে, কিন্তু আদতে উনি কিন্তু আমাদের সাহায্য করেন নাই। আপনি ছোট করে দেখেন যে আমরা যখন দলের নিবন্ধন করতে গেলাম, আমাদের কি আরপিও থেকে একটা সিঙ্গেল আরপিওর রুলস ওয়েভার দেওয়া হয়েছে? তাহলে আপনি আমাকে কিভাবে সহযোগিতা করলেন, কিভাবে আমি কিংস পার্টি হইলাম? আমাকে ট্রাকে ট্রাকে ভরে আমার কাগজপত্র নিয়ে যে প্রত্যেকটা সিঙ্গেল ডকুমেন্ট যেগুলো আরপিওতে রিকোয়ার্ড সব জমা দিতে পাবলিক শো হতে পারে হয়েছে। যে আপনারা আপনি যে তদন্ত পাবলিক শো করেন, হতে পারে যে কোনোভাবেই না। আমরা তো ভাই, আমরা কত রাত জেগে এই ডকুমেন্ট জোগাড় করছি, এবং প্রত্যেকটা এলাকায় কমিটি দেয়া, কমিটির তো নাম, প্রত্যেকটা এলাকায় যে কমিটি দিয়েছি সেই কমিটির নাম তো আপনার আমরা জনসম্মুখে পাবলিশ করেছি, আপনি তা যাচাই করেন। এমন তো না যে ওই যে একজন যে অনুসরণ করলো নির্বাচন কমিশনের সামনে, তার একটা ফটোকপির দোকানে দল খুলে বসছে, সেইটা তারপরে কে বা কাহারা সহযোগিতায় যেইভাবে দল নিবন্ধন হইলো। আমরা তো সেই পদ্ধতি করি নাই, আমরা রিয়েল পার্সনের নেম দিয়ে কমিটিগুলো করেছি, অফিসগুলো নিয়েছি। সেই অফিসের যেই আপনি আমাদেরকে কিভাবে স্ক্রুটিনি করা হয়েছে একটা অফিসে, ঠিক আছে। সেটা নির্ধারিত অফিস কিনা, কারো বাসা কিনা, সেইটা সরেজমিনে যে দেখা হয়েছে। এখন সেই আলোচনা থেকে বেরিয়ে আসি, ধরেন হ্যাঁ, হুমায়ুন ডক্টর একটু মোহাম্মদ ইউনূস- একটু একটু সম্পূরক প্রশ্ন করি। আপনারা বলছেন যে আপনাদের ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে, একই প্রশ্ন করছি, সেটি আপনি এখন এসে উপলব্ধি করছেন বা আপনারা, কিন্তু সেই সময় তো ডক্টর ইউনূসের যে সকল কাজের আপনারা একেবারে ব্যর্থহীনভাবে আপনারা অন্ধ সমর্থন জানিয়ে গেছেন, আমরা অসম্ভব। দেখেছি। এবং কোনো ক্ষেত্রে অসম্ভব। আমি আপনাদের বলছি- দায়, আপনাদের রাজপথের দায়, আপনাদের দাবি, সেটি কিন্তু ডক্টর ইউনূস মেনে নিয়েছে প্রায় সকল ক্ষেত্রে। আপনাদের দাবির প্রতি তিনি আচ্ছা, এখন ঠান্ডা এখন- পানি নিক্ষেপ করেছেন, অন্যকে আচ্ছা, গরম পানি দিয়েছেন। ভালো আমরা তো প্রশ্ন দেখেছি তো। করেছেন, এই জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ। ধরেন আপনি যেটা বলছেন এইটার সত্যতা যে, মানে ধরেন আপনি যেটা বলেছেন যে ওই সময় আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে ছাত্রদের উপরে ঠান্ডা পানি নিক্ষেপ করা হয়েছে। ব্যাপারটা হচ্ছে ওই একটা ইনসিডেন্স মানুষের এই উপদেষ্টা মণ্ডলীর যেই উদ্দেশ্য সেটাকে প্রমাণ করে না। এটা মানুষকে যেটা দেখানো হয়েছে, মানুষকে যেটা বিশ্বাস করানো হয়েছে, সেইটা মানুষ বিশ্বাস করেছে, কিন্তু আদতে কর্মকাণ্ডের জায়গায় আমি তো এক্সাম্পল দিলাম যে আমাদের নির্বাচন কমিশন বরং কতটা অসহযোগিতা করেছে, কতটা আটকানোর চেষ্টা করেছে, সেটা আমরা নিজেরা ভুক্তভোগী। আপনি দেখেন যে যেইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস মানুষকে এটা দেখিয়েছে, সেই একইভাবে তো উনার আমাদের দাবিগুলো মেনে নিয়ে আরো অনেক কিছু করার কথা ছিল। আমরা প্রতিটা জায়গায় অনেকগুলো দাবি করেছি, সেই দাবিগুলোর একটা দাবিও পূরণ করা হয়নি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি কি এনসিপি একা করেছে? এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমস্ত রাজনৈতিক দল, বিএনপি ছাড়া সবাই ওই সময় ওখানে আন্দোলন করেছে, এবং তারা বলার পরে আমরা যমুনার সামনে থেকে সরে গিয়ে শাহবাগে আন্দোলনটা শিফট করি। তাইলে উনি ওই সময় এটি একটি ঘটনা, কিন্তু এরকম আরো কিছু ঘটনা হয়তো আছে। আপনি তো ইনসিডেন্স, আমরা প্রত্যেকটা জায়গায়, আমাকে একটা মিনিট সময় দিবেন, আমরা প্রত্যেকটা জায়গায় সরকারের কঠোর সমালোচনা করেছি। আপনি যে হামের বিষয়ে কথাটা উঠেছিল, এই মানে যে সফল হলে আপনারা গৌরব নেবেন, কিন্তু যেইটা- ব্যর্থ হলে তার দায়টা নিতে চাইছেন না আপনারা। আমি বলছি আপনাকে, এই আপনি যেটা বলছেন, আপনার এই ব্যাখ্যাটা আমি মেনে নিতে পারছি না এই কারণেই যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল সর্বদলীয় রাজনৈতিক দলের যেই মতামতের উপর ভিত্তি করে গঠিত একটা সরকার। বলেছেন আপনি। সেই জায়গাটা থেকে তারা আমাদের সরকার ছিল না। আপনি এখন পররাষ্ট্রমন্ত্রীকে তাকে দেখলেই বুঝবেন যে ওনারা কাদের পারপাস সার্ভ করেছে। আপনি এখন যদি দেখেন যে সংসদে দাঁড়িয়ে একজন প্রতিমন্ত্রী বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার কাদের হাতে ট্রফি তুলে দিয়ে এসেছে। অ্যাটর্নি জেনারেল এখন বাংলাদেশের আইনমন্ত্রী, উনি খুবই যোগ্য মানুষ, এবং উনার ওই জায়গায় যাওয়ার যোগ্যতা না, উনার আরো ভালো পজিশনে যাওয়ার যোগ্যতা আছে, আমি ওনাকে অসম্ভব সম্মান করি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসলে কাদের সরকার ছিল সেটা দৃশ্যত প্রমাণ হচ্ছে। আমরা সমালোচনা করেছি, এই যে নূরজাহান ম্যাডাম যিনি স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, উনি যখন মাইলস্টোনের দুর্ঘটনা ঘটে, আমরা কুমিল্লায় আমাদের জুলাই যাত্রা ছিল, আমরা স্পষ্টভাবে হাসনাত আব্দুল্লাহ ওই জুলাই যাত্রায় ওই সময় ওখানে দাঁড়িয়ে বলেছে যে তারা এই পরিস্থিতিতে রাতের বেলা 10টার মধ্যে ঘুমায় কি করে, তারা বাচ্চারা চিকিৎসা পাচ্ছে না, মানে জরুরি চিকিৎসা পাচ্ছে না, তার কোনো স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার মতো ন্যূনতম যোগ্যতা নাই। সংসদে আপনারা কথা বলেছেন সম্প্রতি? এই কথাটা কিন্তু আমরা সংসদে তুলেছি, এবং কোন দিন কত তারিখে তুলেছে আমি ফিরে এসে আমি জানাচ্ছি। এই ভদ্র মহিলার যে যোগ্যতা নেই, এবং তাকে তার উপদেষ্টা হিসেবে নেয়া বেতন ভাতা ফেরত দিয়ে পদত্যাগ করার জন্য একটা মাত্র দল বলেছে, সেটা হচ্ছে এনসিপি।
এবং তখন কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল এগুলো নিয়ে কথা বলে না, আমরা বলেছি। কিন্তু দুঃখ কি জানেন, আপনারা কখনোই সেটা শুনেন না। আপা আসবে, আমরা তো পারসেপশনের কথা বলি, জনগণের কথাই বলি, প্রশ্ন আকারে বলি, এটা তো আমার মত নয়। আপা আপনাকে ধন্যবাদ। মহিউদ্দিন খান মোহন, আপনার কাছে আসতে চাই যে আসলে ডক্টর ইউনূসকে এখন কেউ ওন করছে না, মানে তার এই যে পরিণতি, এটাকে দেখতে হচ্ছে কেন? আমরা তো দেখেছি যে জাতীয় জুলাই সনদে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আমরা ছবি তুললাম এবং সামনের ভবিষ্যতে দেশের নবায়নের কথা বললাম, নতুন ভাষণ দেশের কথা বললাম। জুলাই সনদ নিয়ে যেখানে ঐক্যের জায়গা তৈরি হলো, সেই জায়গায় থেকে এখন বিরোধ তৈরি হচ্ছে, মানে আমরা প্রতিপক্ষে বিভক্ত হয়ে গেছি। তো ইউনূসকে কেন ওন করছেন না, বা বিএনপিও করছেন না, এনসিপিও করছেন না? তো ইউনূস কার ছিলেন? দেখুন, আপনি যখন মানুষকে বড় একটা আশা দেবেন, মানুষকে আশান্বিত করবেন এবং সেই আশা আপনি পূরণ করতে পারবেন না এবং কার্যক্রমে দেখা যাবে যে একমাত্র আপনি নিজেকে ছাড়া অন্য কিছু ভাবতে পারছেন না, তখন কিন্তু কেউ আপনাকে ওন করবে না। ইউনূস সাহেব সম্পর্কে আমার কোনো মোহ ছিল না, পরিষ্কার হিসাব। শেখ হাসিনার পতন আমি মনে প্রাণে কামনা করেছিলাম যে এই সরকারটা বিদায় হওয়া উচিত, একটা উপায়ে বিদায় হয়েছে। বিএনপির পক্ষে আরও কয়েক বছর আন্দোলন করে শেখ হাসিনাকে বিতাড়িত করা সম্ভব ছিল কিনা এটা নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে, হয়তো ছিল না। যাক, আল্লাহর অশেষ রহমতে এমন একটা ঘটনা ঘটলো, শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলো। কিন্তু আমরা চেয়েছিলাম অন্য একজন যার পলিটিক্যাল জ্ঞান আছে এরকম একজন প্রধান উপদেষ্টা হোক, হ্যাঁ, অন্তত প্রশাসন চালাইতে পারে। ইউনূস সাহেব তো প্রশাসক না, উনি সেফ টাকার ব্যবসা করছেন জীবনভর। কিছুদিন ছাত্র পড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ে, টাকার ব্যবসা করেছেন। ফলে তার প্রতি আমার কোনো মোহ ছিল না এই জন্য যে ওনাকে তো চিনেছি আমি 2007 সালে একজন সাংবাদিক হিসাবে, একজন অবজারভার হিসেবে, অ্যান্ড দেন আই ওয়াজ এ পলিটিক্যাল ওয়ার্কার, অ্যাক্টিভিস্ট, তখন চিনেছি। উনি 2007 সালের মার্চ মাসে একটা রাজনৈতিক দল করার ঘোষণা দিয়েছিলেন না, গ্রামীণ শক্তি নাকি নামে। প্রথম একটা চিঠি দিয়েছেন জনগণের উদ্দেশ্যে যে আমি নামতে চাই, মানে শেখ হাসিনা খালেদা জিয়াকে মাইনাস করে উনি সেখানে প্লাস হতে চেয়েছিলেন। 3 মাসের আমি তখন একটা আর্টিকেল লিখেছিলাম যায় দিনে, তখন যে ওনাকে আগামী 3 মাসের মধ্যে 3য় চিঠি দিয়ে বিদায় নিতে হবে রাজনীতির মাঠ থেকে। তাই হয়েছে। হ্যাঁ, কারণ ইউনূস সাহেব এই দেশের রাজনৈতিক মাটিতে কোনো বৃক্ষ নন যে তার শিকড় অনেক দূর গিয়েছে। উনি একজন কচুরি পানার মতো ভাসমান, যে কোনো মুহূর্তে চলে যাবেন। এবং জুন মাসের মধ্যে, এই 3 মাসের মধ্যেই উনি 3য় চিঠি দিয়ে বিদায় নিয়েছেন, যা আমার পক্ষে সম্ভব না। তাহলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য তার একটা অভিপ্রায় গোপনে ছিল, এবং সেটা হলো হাসিনা খালেদার মাইনাস করে মাঝখানে আসা, আর কি একটা গ্যাপ তৈরি করা। ওই সময় তাকে ইন্ধন জুগিয়েছে ফখরুদ্দিন মঈনুদ্দিনরা। হ্যাঁ, আর ওনার সেই পরিকল্পনাটা বাস্তবায়ন হলো শেখ হাসিনার পতনের পর 2024 সালে, মানে 17 বছর পরে ওনার ইচ্ছাটা পূরণ হলো। এই লোকের কাছে জাতি যদি মনে করে যে এই লোক আপনাকে অনেক কিছু এনে দেবে, আপনার দেশকে এগিয়ে নিয়ে যাবে, স্থিতিশীল করবে, উন্নয়ন করবে এবং একটা ডেস্টিনেশনের দিকে এগিয়ে দেবে, এটা ভুল করবো আমরা। কেউ কি বলেছিল যে ডক্টর ইউনূসের মাঝে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিমূর্তি দেখছেন? শোনেন, রাজনৈতিক নেতারা এই জন্য একটা আপ্তবাক্য আবিষ্কার করেছে, আপ্তবাক্য। হ্যাঁ, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। আজকে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে, উনি তখন বলবেন ইউনূসের মধ্যে আমি টিক্কা খানের ছবি দেখি, এটা বলবেন। মানে শেষ কথা কিছু না, এটা দিয়ে সবকিছু আমরা জানি। এটার মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আপনি দেখবেন লন্ডন সফরের আগে একরকম বয়ান, পরে একরকম বয়ান। আমি জাস্ট অ্যাড করলাম। ক্ষুদ্র সাংবাদিক, ক্ষুদ্র বক্তা এবং ক্ষুদ্র একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিলাম। ফলে আমার দৃষ্টিভঙ্গিটা ওনাদের চাইতে একটু ছোট হবে স্বাভাবিক।
আমি আগ্রম বাগ্রম কথা বলতে রাজি না কারো সম্পর্কে, যে তখন আমি কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করে কলাম লিখেছিলাম জি। যে ইউনূসের মধ্যে জিয়াউর রহমানকে কিভাবে দেখি ধন্যবাদ। আমরা। একটু স্মরণ করে দিলাম যে বিএনপির অবস্থান সেই সময় কি ছিল। হুমায়রা নূর আপনার কাছে আসতেছে, এটা নিয়ে আসলে বেশি আলোচনা হয়তো করবো না, আপনি যোগ করতে পারেন কিছু কিনা। রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই, এই কথাটা দিয়ে আমরা কিন্তু এমন হেন কাজ নাই যেটা করি না, এবং এই কথা দিয়ে আমরা সব জায়েজ করে দিই। আপনারা নতুন রাজনৈতিক দল, আপনারা এই কথাটা কিভাবে নেন? আপনাদেরও কি শেষ কথা বলে কিছু আছে? আপনারা নতুন ধারার কথা বলে নাই, জামাতের সাথে আপনারা একবার বলা। নির্বাচন করলেন, অনেকে জামাতের সাথে অস্তিত্ব মিলিয়ে যাচ্ছে বলে অনেকে মনে করছে, আচ্ছা, এটা কি রাজনীতির শেষ কথা? মজার ব্যাপার হচ্ছে নির্বাচনের সময় আমরা স্পষ্ট করেছি এবং নির্বাচন পরবর্তী সময় এখনো আমরা একই কথা স্পষ্ট করছি, সেটা হচ্ছে জামাতের সাথে যে জোট, সেই জোটের ক্ষেত্রে আমাদের যেই বেসিক এজেন্ডা ছিল সেটা হচ্ছে সংস্কারপন্থী জোট, এর বাইরে আর কোনো কিছু না। এবং সেটা নির্বাচনী জোট ছিল। জাতীয় নির্বাচনের পর সামনে স্থানীয় সরকার নির্বাচন আসছে, সেটা নিয়ে এখনো আমাদের মধ্যে আলোচনা চলছে যে এই জোটটা কি এক্সটেন্ডেড হবে কি হবে না। কিন্তু এই মুহূর্তে আপনি যদি পার্লামেন্টের দিকে তাকান, আমাদের কিন্তু একেবারে দৃশ্যত আমাদের কার্যকলাপ এবং জামাত ইসলামের কার্যকলাপ একেবারে আলাদা। আমরা কিন্তু কনসাল্ট করে ডিসিশন নেই না বা কনসাল্ট করে আলাপ দেই না। আপনি দেখেন জামুক আইনটা যখন পাশ হয় তখন কিন্তু জামাতের দ্বিমত থাকা সত্ত্বেও এনসিপি কিন্তু এইটাতে সমর্থন দিয়েছে। এইটা একটা জাস্ট আমি এক্সাম্পল হিসেবে বললাম। সুতরাং আমাদের যে অবস্থান, হ্যাঁ, সরকারের নানা কর্মকাণ্ড এবং সংস্কারের যে আলাপ, জুলাই সনদ এবং গণভোটের যেই রায়, সেটা বাস্তবায়ন করার জন্য আমরা আন্দোলনটা একসাথে করছি, সেটা তো জনগণের পক্ষের আন্দোলন। এবং মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি ভালো করে খেয়াল করেন, এই আন্দোলনে কিন্তু খুব বিএনপি নেতারাও এসে আমাদের সাথে যোগ দিচ্ছে। অনেক বিএনপি নেতারা নিজ মুখে আমাদের বলছে যে বুকটা ফেটে যাচ্ছে, কথা বলতে পারতেছি না, তোমরা তাও বলো যে এই গণভোটের রায়টা যাতে বাস্তবায়ন হয়। সুতরাং আমাদের এজেন্ডাটা মানুষের স্বার্থ উদ্ধার করার জন্য, আমাদের এজেন্ডা হচ্ছে মানুষের জন্য রাজনীতি করা। ওই যে ক্ষমতাটা যদি টার্গেট করতাম তাহলে হয়তো আমাদের অন্যরকম করে ফ্রেমিং করা হইতো। আমরা যেহেতু ক্ষমতাটা টার্গেট করিনি, তাই এখন আমাদের সাথে জামাতের সাথে ফ্রেমিং করা হয়। মজার ব্যাপার হচ্ছে, শেখ হাসিনা আমলে ওই যে একটা কথা ছিল যে বিএনপি জামাত হটাও, এখন একটা নতুন ফ্রেমিং, এটা পার্লামেন্টে এই কথাটা এসছে যে এনসিপি জামাত ঠেকাও। তো এই এনসিপি জামাত ঠেকাতে গিয়ে যে জনগণের স্বার্থ ঠেকানো হয়ে যাচ্ছে, এইটা বুঝতে হবে। জনগণ কি মানে এনসিপি জামাতকে কি একই পাল্লায় মাপছে? একই পাল্লায় মাপার যে সুযোগ নেই, এটা জনগণ সময়ে সময়ে অলরেডি প্রমাণ পেয়েছে। সামনে যত দিন যাবে মানুষ ভালো করে বুঝতে পারবে যে এনসিপির রাজনীতিটাই করছে। যেটা গুরুত্বপূর্ণ একটু আগে কথা উঠেছিল, আপনি জিজ্ঞেস করেছিলেন যে এনসিপিকে হাম নিয়ে কথা বলেছে কিনা। এনসিপি সদস্য সচিব জনাব আক্তার হোসেন এমপি এপ্রিলের 6 তারিখে সংসদে হাম নিয়ে কথা বলেছে। আমি বলেছিলাম যে আমি ফিরে এসে আপনাকে জানাবো তথ্যটা, এবং স্বাস্থ্যমন্ত্রীর সাথে ওনার এটা নিয়ে বেশ বাকবিতণ্ডা হয়েছে যে ওনারা যথাযথ পদক্ষেপ নিতে দেরি করছেন কেন। আজকে আস্তে আস্তে পড়ছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মাঠ, ওখানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে হামের একটা অস্থায়ী হামের চিকিৎসার জন্য একটা অস্থায়ী কেন্দ্র করার একটা প্রস্তাবনা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেয়া হয়েছে, যেটা নিয়ে হয়তো ডাকসু কর্তৃপক্ষ যারা আছে তারা একটা আপত্তি জানিয়েছে। ধরেন যেখানেই করেন আপনারা তাড়াতাড়ি ব্যবস্থা নেন। 300+ মানুষের জান, এই জানের দায় আপনি ইন্টারিম গভর্নমেন্টের উপর যদি দিয়ে হাত ঝাড়ে দেন,